এবার ইরানের জ্বালানি তেল এবং দেশটির খাড়ক দ্বীপের রপ্তানি কেন্দ্রে নিয়ন্ত্রণ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান উপসাগরও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে ইরান। একই দিন ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের পরিকল্পনার খবর প্রকাশে উদ্বেগ জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। এরই মধ্যে যুদ্ধ থামাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। এক মাসের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রবিবারও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় হামলা চালায় আইডিএফ ও মার্কিন সেনারা। পাল্টা হামলায় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম, পশ্চিম তীর সহ বিভিন্ন জায়গায় অসংখ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি শিল্পাঞ্চল যা বীরশেবা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এছাড়া প্রতিশোধমূলক হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার সন্ধ্যায় তাদের আকাশসীমায় 14টি ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন শনাক্ত করা হয়। এর মধ্যে হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান উপসাগরও এখন নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এমনটাই দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর এক কমান্ডার জানিয়েছেন, ওই অঞ্চলে থাকা মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্রের আওতায় এলেই উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে লক্ষ্যবস্তু করা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান, সেই সঙ্গে ইরানের খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চান। সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। হয়তো আমরা খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেব কিংবা হয়তো নেব না, আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। মধ্যপ্রাচ্য যুদ্ধে বেশ দ্রুতই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানান, ইসলামাবাদে তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করছেন তা বেশ ইতিবাচক দিকে আগাচ্ছে। এদিকে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিন কংগ্রেসে। রিপাবলিকান সিনেটর জেমস ল্যাংফোর্ড বলেছেন সেনা মোতায়েনের উদ্দেশ্য স্পষ্ট হওয়া জরুরি। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার সতর্ক করে বলেন, কংগ্রেসের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রকে একটি বড় সংঘাতে জড়িয়ে ফেলা হচ্ছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে সব ধরনের বিকল্প প্রস্তুতি রাখা পেন্টাগনের দায়িত্ব, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সৃষ্টি ঘটক, ৭১। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ভিক্টোরি বেস ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে, তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেটগুলো ঠেকাতে পারেনি বলে জানা যায়। রকেটগুলো যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের একটি A320B পরিবহন উড়োজাহাজে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। এই প্রথমবারের মতো মার্কিন ভিক্টোরি ঘাঁটি সরাসরি হামলার শিকার হলো, তবে বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা নেই। তারা আগেই এই সামরিক ঘাঁটি খালি করে চলে গেছেন। ইরাকে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত সময় এই এলাকাটিকে দেশটির সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত স্থান মনে করা হতো। এছাড়া রাতভর বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে চক্কর দিতে দেখা গেছে। ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেশটির 2026 সালের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। বাজেটে সামরিক খাতে বরাদ্দ বড় পরিসরে বেড়েছে। ইসরায়েলের এবারের বাজেটের আকার প্রায় $245 বিলিয়ন। এর মধ্যে যুদ্ধরত দেশটির সামরিক খাতে $45 বিলিয়ন বেশি বরাদ্দ রাখা হয়েছে। সামরিক বাজেটে বরাদ্দ বেড়েছে $10 বিলিয়ন বেশি। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। তার আগে ফেব্রুয়ারিতে ওই বছরের জাতীয় বাজেট পাশ হয়েছিল। তখনকার তুলনায় এবারের বাজেটে সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণেরও বেশি। নেসেটে বাজেট নিয়ে ভোটাভুটির আগে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ইসরায়েলের জন্য এটা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে চালানো যৌথ হামলার পর বৈশ্বিক তেলের বাজারে তৈরি হয় সংকট। বাড়তি দামের চাপ সামলাতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নিচ্ছে নানা পদক্ষেপ। এ বিষয়ে আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এখন স্পষ্ট বৈশ্বিক জ্বালানি বাজারে। বাড়তি দামের চাপ সামলাতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নিচ্ছে নানা পদক্ষেপ। মাস পেরোনো এই সংকটে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের। মিয়ানমারে তীব্র গরমে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। শুধু একটি দেশ নয়, ইরানের সাথে মার্কিন ইসরায়েল সংঘাত বৈশ্বিক তেল সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করেছে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতে সরকার পচনশীল পণ্যের রপ্তানিকে অগ্রাধিকার দিচ্ছে। ফুল, অ্যাভোকাডো ও সবজির মতো পণ্য দ্রুত পাঠাতে বন্দর কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। তবুও ফুল শিল্পে
ইতোমধ্যে মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে দেশটিতে। উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায় চা খাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিy আহমেদ জ্বালানি সাশ্রয় এবং জরুরি সেবায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাইজেরিয়াতে পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট বিকল্প হিসেবে সিএনজি চালিত যানবাহন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। দেশজুড়ে রিফুয়েলিং স্টেশন এবং চার্জিং অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা চলছে। ভিয়েতনাম জ্বালানির উপর পরিবেশ কর সাময়িকভাবে প্রত্যাহার করেছে। এই পদক্ষেপে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে, যদিও সরকারকে রাজস্ব ক্ষতি মেনে নিতে হচ্ছে। জ্বালানি সাশ্রয়ে ভিয়েতনাম ও মিয়ানমার দুই দেশই ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু করেছে। সরকারি কর্মীদের ঘরে বসে কাজ করতে উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে জ্বালানি ব্যবহার কমানো যায়। মিয়ানমারে চালু হয়েছে জ্বালানি রেশনিং ব্যবস্থা। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সবকিছুর জন্য নির্ধারিত সীমা ঠিক করা হয়েছে এবং বারকোড ও কিউআর কোডের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে থাইল্যান্ডের কিছু অঞ্চলে ডিজেল সংকট এর মধ্যেই শুরু হয়েছে। বিশেষ করে কৃষি ও মৎস্য খাত বড় ধরনের চাপে পড়েছে। সরকার মজুদ তেল ব্যবহার, 24 ঘন্টা পরিবহন এবং বিদ্যুৎ সাশ্রয়ী নীতির মতো জরুরি ব্যবস্থা নিয়েছে। আরাফাত ইসলাম, ৭১। এক মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত। এই যুদ্ধে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি সংকট। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি নিয়ে তার নিজের দেশেই বাড়ছে অসন্তোষ। অন্যদিকে পারমাণবিক ঝুঁকি ও শরণার্থী সংকট বিশ্বকে ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান এই যুদ্ধ এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়ছে পুরো বিশ্ব অর্থনীতিতে। তেহরান কার্যত বন্ধ করে দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্ববাজারে সরবরাহ হওয়া প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $180 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের কারণে বড় ধরনের রাজনৈতিক চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 30 থেকে 40% বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ এখন তীব্র। সাম্প্রতিক জরিপ অনুযায়ী প্রায় 60% মার্কিন নাগরিক এই যুদ্ধনীতির বিরোধিতা করছেন। এদিকে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা বা গ্লোবাল সাপ্লাই চেইনেও দেখা দিয়েছে বড় ধস। জ্বালানির দাম বৃদ্ধির কারণে জাহাজ ও বিমান ভাড়া আকাশচুম্বী হয়ে উঠেছে। ফলে চালসহ বিভিন্ন কৃষিপণ্য বন্দরে আটকে আছে, যা খাদ্য সরবরাহে নতুন সংকট তৈরি করছে। পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও 1.2% পর্যন্ত বাড়তে পারে। এতে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। এসব স্থাপনায় বড় ধরনের বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয়তা শুধু ইরানের সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য ও এশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে যুদ্ধের ফলে ইরান, লেবানন ও গাজা অঞ্চল থেকে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এতে নতুন করে কয়েক কোটি শরণার্থী তৈরি হয়েছে। ইউরোপ সহ বিভিন্ন দেশে এই শরণার্থীর ঢল সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। শারমিন স্বপ্না, ৭১। মধ্যপ্রাচ্যে এক মাসের যুদ্ধে দেখা দিয়েছে বিশ্বজুড়ে অস্থিরতা। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে এখন চাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, হরমুজ প্রণালী আংশিক বন্ধ আর টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। দেশের ভেতরেও কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। এই পরিস্থিতিতে তার সামনে এখন দুটি কঠিন সিদ্ধান্ত: দ্রুত যুদ্ধ শেষ করা, না হয় দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়া। আরও জানাচ্ছেন দিওয়ান মুবাশিরা হোসেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গত এক মাস ধরেই অস্থির মধ্যপ্রাচ্য। আর এই এক মাসেই বদলে গেছে বিশ্ব রাজনীতির মানচিত্র। মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, সমুদ্রপথে অবরোধ আর অস্থিতিশীল বিশ্ববাজার। সবকিছুর কেন্দ্রবিন্দুতে শুধু একটিই নাম, ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর এক মাস পর ট্রাম্প এখন তার প্রেসিডেন্সির সবচেয়ে কঠিন সংকটের মুখে। জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে।
দেশের ভেতরেও বাড়ছে চাপ। সর্বশেষ জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে 36%, যা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সামনে এখন দুটি পথ, একটি দ্রুত কোনো চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করা, অন্যটি সামরিক শক্তি বাড়িয়ে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়া। হোয়াইট হাউসের সূত্র বলছে ট্রাম্প চিরস্থায়ী যুদ্ধ এড়াতে চান। তিনি ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছেন, এমনকি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার কথাও বলেছেন। সে লক্ষ্যে গোপনে 15 দফা শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এই ক্ষেত্রে ইরান কোনো নমনীয়তা দেখাচ্ছে না। তারা মনে করছে এই যুদ্ধে টিকে থাকাই তাদের জন্য এক ধরনের বিজয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধ রেখেই তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা পিছু হটবে না। অন্যদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি বাড়িয়েই চলেছেন। অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজন হলে স্থল অভিযানও শুরু হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আবারও দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে, যার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে ট্রাম্পকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে কাঠমান্ডু জেলা আদালত। রবিবার বিচারক আনন্দ সেরেস্তার একক বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের সেপ্টেম্বর মাসে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। আর সরকারি আইনজীবীরা এই তদন্তের জন্য 10 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের অনুমোদন দেয়। এর আগে গত শনিবার জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগ ওঠে। বিক্ষোভের সময় সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আবারও আগামীকাল হাজির হবে বিশ্বযোগ 9:30টায়। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।